ফাহিম ইকবাল ভাই, আপনার নয়েজ আসতেছে। আচ্ছা, হ্যাঁ দিয়ে দিয়েছি সবাইকে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখনো আসেনি স্যার। না স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আসছে স্যার। সো আমরা ইউআই ডিজাইন নিয়ে কথা বলছিলাম। সো আসলে বেসিক্যালি ডিজাইনের পারপাসে আমরা অনেকগুলো সফটওয়্যারের সম্বন্ধে আমরা জানি, ফটোশপের সম্বন্ধে জেনেছি, ইলাস্ট্রেটর সম্বন্ধে জানছি, আহ, আরো সফটওয়্যার আছে, ইনডিজাইন আছে, কোরাল ড্র আছে। সো এক একটা সফটওয়্যার সেটা এক একটা প্ল্যাটফর্মে কাজ করে থাকে। সো ইউআই ডিজাইনের জন্য আসলে ওয়াইডলি পপুলার একটা সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি এক্সডি, যেটাকে আমরা অনেকেই ইউজ করে থাকি ইউআই ডিজাইন পারপাসে। ডিজাইনের একটা অন্যতম একটা টুলস বলা যেতে পারে এই অ্যাডোবি এক্সডিটাকে। অ্যাডোবির একটা খুবই ফেমাস একটা সফটওয়্যার হচ্ছে এক্সডি। সো এটা দিয়ে আসলে আমরা বেসিক্যালি অন্য কোনো কাজ করব না, আমাদের মেইন পারপাসটাই হবে হচ্ছে যে ইউজার ইন্টারফেস ডিজাইন। সেটা হতে পারে মোবাইল ভার্সনের জন্য, সেটা হতে পারে ওয়েব ভার্সন বা ডিজিটাল যে কোনো প্ল্যাটফর্মের জন্য। সো বেসিক্যালি অ্যাডোবি এক্সডির কাজটা হচ্ছে এখানে। সো এই সফটওয়্যারটার একটা সব থেকে মজার দিক হচ্ছে যে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলোতে যে ধরনের কাজগুলো করে আসছি, অনেক সফটওয়্যার বা অনেক টুলস আছে ওই সফটওয়্যারগুলোতে, যেগুলো হয়তো বা আমাদের ব্যবহার করতে হয় না, তারপরে ওখানে আমাদের সামনে থাকে, ডিস্টার্ব হয়ে থাকে। সো অ্যাডোবি এক্সডিটা হচ্ছে, আমি গত দিনেও বলেছি যে এমন একটা সফটওয়্যার যেখানে আপনার শুধুমাত্র এক্সডি ইউআই ডিজাইন করার জন্য যেই টুলসগুলো লাগে সেগুলোই আপনাকে রিপ্রেজেন্ট করা আছে, এবং নাম্বার অফ টুলসের সংখ্যা হচ্ছে মাত্র 8টা। সো 8টা টুল দিয়ে আসলে কি পরিমাণের ডিজাইন করা যায় সেটা আসলে আমরা কাজ করতে গেলেই বুঝবো যে খুব বেশি টুলসের যে দরকার হয় বিষয়টা এমনও না। সো এক্সডির ফিচারগুলো হচ্ছে এখানেই। আর পাশাপাশি আরো কয়েকটা সফটওয়্যার নাম বলেছি আমি, ইনভিশন স্টুডিও। সো ইনভিশন স্টুডিও আমি পার্সোনালি অনেক আমি ফিল করি, না মানে আমি কাজ করে মানে ফেভার ফিল করি। যদিও এক্সডি আর ইনভিশনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স, আহামরি কোনো ডিফারেন্স নেই, তারপরেও দেখা যায় যে ইনভিশন স্টুডিওটাতে আমার কাছে একটু স্টাইলিশ মনে হয়। যেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এবং সফটওয়্যারটা যে ডার্ক 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 ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকে। ইভেন আপনার কাজ করতে গেলেও কেমন আমার কাছে একটু জাস্ট মনে হয় যে একটু স্মার্ট বা এরকম কিছু মনে হয়। সো তেমন খুব বেশি একটা ডিফারেন্স বা এরকম কিছু আছে তা না। একই সফটওয়্যার, হয়তো বা কিছু টুলস এর কিছু কিছু স্লাইড ভেরিয়েশনস, এগুলো আমরা হয়তো বা, যেহেতু আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে একটা এক্সট্রা ক্লাস করে আমি হয়তো একটু বোঝানোর চেষ্টা করব, জাস্ট আজকে একটু ব্রিফ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে আমরা কাজ করব, বা আমরা ইনভিশন বা এক্সডির মাধ্যমে আসলে কিভাবে আমরা ইউআই ডিজাইন করব। সো ইনভিশনটা খুবই চমৎকার একটা সফটওয়্যার, এবং ইউরোপিয়ানদের কাছে অনেক ফেমাস একটা সফটওয়্যার যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বলে। এই এই সফটওয়্যারটা দিয়ে লাইক এক্সডির মতো আমরা প্রোটোটাইপিং বা আমরা ওয়্যার ফ্রেমিং ডিজাইন বা সবকিছু আমরা এটা দিয়ে করতে পারি। সো খুবই চমৎকার একটা সফটওয়্যার আমার চোখে। অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে ফিগমা, থার্ড হচ্ছে ফিগমা। ফিগমাটাও হচ্ছে একটা ডিজাইন টুলস। এটা আরো 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 যদি বলি এক্সডির সমতুল্য একটা সফটওয়্যার, পপুলার একটা সফটওয়্যার। এটা দিয়েও আমরা ইউআই ডিজাইন করতে পারি। কিছু কিছু ফিচার আছে যেগুলো হয়তো বা আমরা এক্সডিতে পাই না, সেটা এই ফিগমাতে অ্যাড করা আছে, বা ইনভিশনে আমরা যেটা পাচ্ছি সেটা আবার ফিগমাতে নেই। বা এরকম কিছু বিষয় আছে যে সফটওয়্যারগুলো আসলে ইউজার টু ইউজার ভেরি করে থাকে। ডিজাইনের জন্য অনেকে যেমন ফটোশপ ইউজ করে, আবার সেম ডিজাইনের জন্য অনেকে ইলাস্ট্রেটরটাকে ইউজ করছে। সো এটাই আসলে ডিফারেন্সটা। তাছাড়া প্রত্যেকটা টুলসেরই মেন মানে ফোকাস হচ্ছে কি ইউআই ডিজাইন। সো ইন্টারফেস ডিজাইনের জন্য আমরা তিনটার যে কোনো সফটওয়্যারকে আমরা ইউজ করতে পারি। আর অ্যাকর্ডিং টু মডিউল আমরা হচ্ছে এই এক্সডিটাকে আমরা শিখছি। আর স্কেচ, এটা হচ্ছে আসলে একটা ম্যাকের প্ল্যাটফর্ম, এটা দিয়েও আমরা ডিজাইন করতে পারি। ইউআই ডিজাইনের জন্য ম্যাক ইউজাররা এটাকে ইউজ করে থাকে। তো চমৎকার একটা ডিজাইন টুল, এবং
যাদের ম্যাক আছে তারা এক্সডিটাকে ইনস্টল না করে আমরা এটা দিয়ে কাজ করতে পারি, জাস্ট বলে রাখা আর কি। ওকে, সো এই হচ্ছে ওভারঅল পরিচিতি। সো আমি হচ্ছে এক্সডিতে চলে যাচ্ছি। এক্সডি ফার্স্টে যখন আমরা ক্লিক করছি, এক্সডিটা প্রথমেই যখন ওপেন হচ্ছে আমরা দেখব যে আমাদের সামনে একটা স্ক্রিন আসছে। এটা আমি অলরেডি গত ক্লাসে বলেছি যে এখান থেকে আমরা মানে আমাদের ডকুমেন্ট সেটআপের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আমরা রিসেন্টলি কোন কোন প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি ডান পাশে, এন্ড দেন বাম পাশে হচ্ছে কোন সাইজে আমরা নিব, সেটা আইফোন হতে পারে, আইপ্যাড হতে পারে, ওয়েবের জন্য হতে পারে, ইভেন কাস্টম সাইজ, আমার যে কোনো পছন্দের একটা সাইজ নিয়ে আমরা কাজ করতে পারি। টিউটোরিয়াল দেখার অপশন আছে এবং বিভিন্ন ধরনের ইউআই কিটস এবং রিসোর্স গুলোকে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। এট দ্য সেম টাইম বিভিন্ন ফাইল মানে আমরা আমাদের প্রি এক্সিস্টিং ফাইলগুলোকে আমরা ওপেন করতে পারি। তো এখানে বাই ডিফল্ট ভাবে আমি একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আইফোন এক্স এর জন্য যে সাইজ, এখানে সুন্দরভাবে লেখা আছে কোনটার সাইজ কত, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। সো আমি এটার উপর যখন ক্লিক করলাম আমাদের সামনে ফার্স্টে চলে আসলো আমাদের স্ক্রিনটা। সো এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড বা আমরা বলতে পারি মোবাইল স্ক্রিন। সো মোবাইল স্ক্রিনের উপরে যে নামটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা ধরে আমরা এদিক ওদিকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারছি। আমার প্রয়োজন মতো আমি এটাকে কাস্টমাইজ করতে পারছি। অল্টার প্রেস করে যদি আমার যদি মনে হয় যে আমি এই আর্টবোর্ডটাকে আমি ডুপ্লিকেট করব, যদি আমার মনে হয় যে আর্টবোর্ডটাকে আমি ডুপ্লিকেট করব, তাহলে আমি অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করলে আমার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাকে বারবার করে আর্টবোর্ড নেওয়ার কোনো দরকার নেই। ইভেন যখন আপনি এখান থেকে অ্যালাইন করবেন তখন ডিস্ট্রিবিউশনের সাজেশনটা ওরা এখান থেকে দিয়ে দেবে যে এটার মাঝখানে যে গ্যাপ, এটার মাঝখানে সেম গ্যাপ আছে কিনা। যেমন এখানে যাচ্ছেন তখন কিন্তু আপনি বুঝতে পারছেন না, যখন অ্যাডজাস্ট করছেন তখন ওখানেই আপনি দেখতে পাবেন যে আমার প্রত্যেকটার মাঝে কি গ্যাপ সমান আছে কিনা। নাম চাইলে আমরা আমার পছন্দ মতো নাম দিয়ে চেঞ্জ করে দিতে পারবো। জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমার পছন্দ মতো নাম আমরা দিয়ে দিচ্ছি। ওকে, সো এইভাবে করে আমরা আর্টবোর্ড গুলোকে কপি করতে পারবো। তো আমরা টোটাল ইন্টারফেসের মধ্যে প্রথম থেকে যদি আসি, এটা তো আমাদের হচ্ছে অপশনস গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আর এখানে হচ্ছে আমাদের টুলস গুলো আছে। সো টুলস গুলোর মধ্যে টোটাল 8টা টুল আমরা দেখতে পাচ্ছি এবং এই মেনু বারটাকে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে প্রোটোটাইপ। ডিজাইন আর প্রোটোটাইপের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমরা অলরেডি জানি, ডিজাইন মানে হচ্ছে আমরা যে কাজটা করব সেটার একটা ভিজুয়াল লুক, আমাদের ভিজুয়াল যে অ্যাপিয়ারেন্সটা সেটা হচ্ছে ডিজাইন। এবং এই ভিজুয়াল অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করার জন্য যে ফাংশনালিটিস গুলো লাগবে সেগুলো আমরা এই ডিজাইন প্যানেলের মধ্যে পাবো। আর প্রোটোটাইপটা হচ্ছে আফটার কমপ্লিশন অফ দ্য ডিজাইন আমরা যে একটার সাথে আরেকটাকে লিংক করব, এক একটা পেজের সাথে আরেকটা পেজকে কিভাবে লিংক করে আমরা সেটাকে প্রেজেন্টেশন যেটা দিব সেটা এই প্রোটোটাইপের মাধ্যমে আমরা করে থাকবো। অর্থাৎ ডিজাইনের পার্টটা আমরা এখান থেকে শেষ করবো আর প্রোটোটাইপে এসে আমরা এখান থেকে লিংকিং এর কাজটা করব। প্রথম থেকে যদি আসি, প্রথম যে টুলটা দেখতে পাচ্ছি আমরা এটাকে বলা হচ্ছে সিলেক্ট টুল। সিলেক্ট টুল বা মুভ টুল যদি আমরা বলি, ফটোশপ বা ইলাস্ট্রেটরের ভাষায় আমরা বলি যদি মুভ টুল। সো সব থেকে মজার বিষয় হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপে যে প্যাটার্নে আমরা কাজ করে এসেছি এখানেও আমরা সেম প্যাটার্নে কাজ করতে পারবো, অ্যাজ বিকজ এটাও হচ্ছে আমাদের অ্যাডোবির একটা সফটওয়্যার। সো মুভ টুল যেটা আছে বা সিলেক্ট টুল যেটাকে আমরা বলছি, সিলেক্ট টুলের বেসিক কাজটা হচ্ছে কি সিলেক্ট করা, অবজেক্টকে ড্র্যাগ করা, অবজেক্টকে কপি করা, অবজেক্টকে সিলেক্ট করে ডিলিট করা। সো এই বিষয়গুলো আসলে আমার ওভারঅল সিলেক্টের যে বিষয়টা, একটা কিছু করে সেটাকে সিলেক্টের যে বিষয়টা, এটা আমরা করব হচ্ছে এই টুলটা দিয়ে। পরের যে টুলটা আছে এটাকে বলা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এটা আমরা জানি যে রেক্টেঙ্গেল ড্র করা হবে, আমার পছন্দ মতো আমি রেক্টেঙ্গেল গুলোকে ড্র করতে পারবো। ইভেন ড্র করার পর আমি চাইলে কি করতে পারবো, ওই রেক্টেঙ্গেলটাকে কার্ভ করতে পারবো বা আমি ছোট বড় করতে পারবো। ছোট বড় করার জন্য আমরা এটা দেখতেই পাচ্ছি যে এইভাবে ছোট বড় করার অপশন আছে। আর কার্ভের জন্য যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, যে সেকেন্ড যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এই পয়েন্টগুলোকে ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে কি হবে, এই জিনিসগুলো রাউন্ড হবে বা কার্ভ হবে। এখন সেই ক্ষেত্রে অনেকের হয়তো কোশ্চেন থাকতে পারে যে আমি একটা সাইড কিভাবে রাউন্ড করব। একটা সাইড রাউন্ড করতে গেলে জাস্ট অল্টার প্রেস করে আমরা কি করব, ড্র্যাগ করব। অল্টার প্রেস করে আমরা এটাকে ড্র্যাগ করব যদি একটা পাশকে আমরা কি করতে চাই, রাউন্ড করতে চাই। কথাগুলো কি বুঝতে পারতেছি আমরা সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। জয়েন রিকোয়েস্ট দিছে অনেকেই, হয়তো চেক করবেন। ওই কারোর জয়েন রিকোয়েস্ট নাই তো? মামুন ভাই তো আমাকে নন দিছে যে জয়েন রিকোয়েস্ট দিছে। আচ্ছা, আমি নাই, ওনাকে আবার নক দিই। হয়তো বা ওনার নেটের ইয়ার কারণে দেখাচ্ছে না। যাই হোক, সো এটা গেল আমাদের রেক্টেঙ্গেল টুল। এরপর হচ্ছে আমাদের চলে আসছে সার্কেল টুল। এই ক্ষেত্রে আমরা জানি, জি ওই অপারেটর ধরে ওই কাজটা আরেকবার একটু দেখান তো প্লিজ।
যখন আপনি রেক্টেঙ্গেলটা নিচ্ছেন, হ্যাঁ রেক্টেঙ্গেলটা যখন নিচ্ছেন তখন আপনার এটার নর্মাল 4টা পয়েন্টের বাইরেও আরো 4টা পয়েন্ট দেখাবে ইন অর্ডার টু মেক ইট রাউন্ড বা এটাকে রেডিয়াস করার জন্য। তো যখন আপনি কোনো কিছু না ধরে ড্র্যাগ করবেন তখন এটা চারপাশ থেকে কি হবে, কমবে। আর যখন আপনি একটা সাইডকে কমাবেন তখন অল্টার প্রেস করে ড্র্যাগ করবেন। অল্টার প্রেস করে ড্র্যাগ বলতে মাউসে ক্লিক কিন্তু করতে হবে, হ্যাঁ মাউসে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। আচ্ছা, সো এরপর হচ্ছে সার্কেল টুলকে আমরা আমরা অলরেডি জানি, যদি আমরা শিপ ধরি, যখন সার্কেলটা আমরা করব, সার্কেল করি বা রেক্টেঙ্গেল করি, যদি আমার প্রপোর্শনটা ঠিক রাখতে হয় তাহলে আমরা কি করব, শিপ ধরে কাজ করার চেষ্টা করব। শিপ ধরলে যেটা হবে শিফট আপনাকে একটা সাইড থেকে প্রপোর্শনালি বাড়াবে। আর অল্টার শিফট যদি ধরেন তাহলে দেখেন সেন্টার থেকে আপনার কি হচ্ছে, বড় ছোট হচ্ছে। সো ডিপেন্ডস অন ইওর কনসেপ্ট, ইওর ওয়ার্ক, আপনি কিভাবে চাচ্ছেন এটাকে সেভাবে করে আপনি কন্ট্রোল করে নেন। সে লাইক এটাকে নিচ্ছেন, নিয়ে আপনি ড্র্যাগ করলেন, এটা আমার ক্রিয়েট হয়ে গেল। ওকে, কালার কিভাবে দিয়ে এগুলো সব পরে আসবো। এরপর হচ্ছে আমাদের লাইন টুলের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা সিঙ্গেল লাইন ড্র করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্নে আমরা লাইনগুলো ক্রিয়েট করব, সেই ধরনের কোনো কিছু ক্রিয়েট করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি, লাইনের বিভিন্ন ধরনের বিষয়গুলোকে রাখতে পারি। তো লাইনের ক্ষেত্রে মাথায় রাখবেন এটা কিন্তু ফিল কালারে হবে না, এটা কি হবে, স্ট্রোক কালারে হবে। এটা বাই ডিফল্ট ভাবে স্ট্রোক কালারে হবে। যখন আপনি ইয়াতে কাজ করেন, ইলাস্ট্রেটর বা ফটোশপে কাজ করেন, তখন দেখবেন যে স্ট্রোক কালার দেওয়ার কোনো অপশন, স্ট্রোকের পাশাপাশি ফিল কালারও দেওয়ার অপশন থাকে, বাট এক্সট্রিতে আসলে ফিল কালার দেওয়ার কোনো অপশন নাই লাইনের ক্ষেত্রে, এটা খেয়াল করবেন। আচ্ছা, এরপর হচ্ছে পেন টুল। সো পেন টুলের ক্ষেত্রে সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে দেখেন পেন টুলের সাথে অন্য কোনো টুলস কিন্তু ইনক্লুডেড নাই, যেটা আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে দেখে আসছি। সো ইনক্লুডেড না থাকার কারণে আমাদের যেটা সুবিধা হবে যে আমরা এই একটা টুল দিয়ে সব ধরনের কাস্টমাইজ গুলো করতে পারবো। আচ্ছা সরি, যেটা বলছিলাম যে পেন টুলের মধ্যে অন্য কোনো বিষয়গুলো ইনক্লুডেড না থাকার কারণে আপনি কি করতে পারবেন, একটা টুল দিয়ে আপনি সব ধরনের কাজগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। ধরেন আপনি এরকম একটা কিছু ক্রিয়েট করেছেন, স্বভাবতই পেন টুল দিয়ে যখন আমরা কাজ করবো আমরা এটা ধরে নিব, এটা বুঝতে হবে আমাদেরকে যে যেখান থেকে আমরা শুরু করেছি, যেটা আমার স্টার্টিং পয়েন্ট, সেখানে এসে আমাদেরকে শেষ করতে হবে। যেটা আমাদের স্টার্টিং পয়েন্ট হবে সেখানে এসে আমাদেরকে শেষ করতে হবে। ওকে, সো যখন এটা আমরা ক্রিয়েট করলাম, এখানে দেখেন প্রত্যেকটা কি গোল গোল, প্রত্যেকটাকে কি বলা হয়, পেন টুল দিয়ে ক্রিয়েট করা প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুল দিয়ে ক্রিয়েট করা প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। সো দেখেন আমরা যখন ফটোশপ দিয়ে যখন কাজ করি তখন কি আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ইলাস্ট্রেটর দিয়ে যখন কাজ করি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, তারপর কনভার্ট, এগুলোর অপশন থাকে না, এই ফাংশনগুলো তো থাকে তাই না, কিন্তু এখানে দেখেন কিন্তু কিছু নাই। জি বলেন। আচ্ছা, সো যেহেতু কোনো কিছু নাই, ইভেন দেখেন আপনার অ্যাঙ্কর পয়েন্ট মডিফাই করার জন্য যে ডিরেক্ট সিলেকশন যে টুলটা লাগে সেটাও কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি না। তাহলে আসলে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো মডিফাই করব কিভাবে। সে লাইক আপনি হচ্ছে একটা সার্কেল নিচ্ছেন, তো সার্কেল নেওয়ার পর এখন এই সার্কেলটা আপনি চাচ্ছেন কি এটাকে আপনি নিচ থেকে একটু বাড়াবেন বা নিচ থেকে একটু কমাবেন, তাহলে আপনি কি করবেন, এখানে কিন্তু কোনো ডিরেক্ট সিলেকশন টুল নাই। তাহলে আমরা কিভাবে এটাকে বাড়াতে পারি বলেন তো। আমি চাচ্ছি নিচ থেকে এটাকে একটু এক্সপান্ড করবো, তাহলে এটাকে আমি কিভাবে বাড়াতে পারি। পেন টুল দিয়ে যদি বাড়ায় তাহলে তো আমার কি করতে হবে, এখান থেকে তো আমার কোনো অপশন নাই, এখান থেকে তো আমাকে টান দেওয়ারও কোনো অপশন নাই। তাহলে আমরা যেটা নিচের করব, মাঝের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে ড্র্যাগ করলে নিজের মাঝের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে ড্র্যাগ করলাম, কিন্তু এটা কি হয়েছে, পুরাটা চ্যাপ্টার ওভারলে হয়ে যাচ্ছে তাই না। হ্যাঁ, সো আমি চাচ্ছি যে শুধুমাত্র এই পয়েন্টটা ধরে টানবো। সব থেকে মজার বিষয় হচ্ছে এই এই টুলের মধ্যে আপনার ডিরেক্ট সিলেকশন টুল না হলেও কাজ করা যাবে কিভাবে, জাস্ট এটার উপরে আপনি ডাবল ক্লিক করবেন, এটার উপরে কি করবেন, ডাবল ক্লিক করবেন। দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে আপনি মুভ টুলে থাকা অবস্থায় কি করলেন, ওই সাবজেক্টের উপরে ডাবল ক্লিক করলেন, দেখেন অটোমেটিক্যালি কি অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেল বের হয়ে গেল, দেখতে পাচ্ছি। ইভেন এটা আমি কি করতে পারছি, ধরতে পারতেছি। সো ধরে আমি কি করলাম, এটাকে নিচে আমি ড্র্যাগ করে দিলাম, দেখেন এটা বাড়ছে না। ইভেন আমি যদি এটাকে চোখা করতে চাই জাস্ট কি করব, ডাবল ক্লিক করে দিব,
অর্থাৎ যেটা আমাদের ওই যে কনভার্ট পয়েন্ট টুলের কাজ ছিল, মনে আছে? কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আমরা এটাকে করতাম, এটাকে কি করতাম, ওই যে কার্ভকে চোখা করতাম। সেম জিনিসটা এখানে আমরা ডাবল ক্লিক করে দিব। প্রথমবার ডাবল ক্লিকে কি হবে, এটা চোখা হবে। আর যদি আমি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে এখান থেকে আমার আবার ডাবল ক্লিক করতে হবে, এটা কার্ভ হয়ে যাবে। দেন আমি হ্যান্ডেল ধরে ধরে আমি আমার পছন্দ মতো কি কাস্টমাইজ করতে পারবো। অল্টার ধরে যদি করি তাহলে একটা পাশ কমবে বাড়বে। অল্টার ধরে যদি করি, সে লাইক আমি চাচ্ছি কি শুধু এই পাশটাকে কমাবো, তাহলে আমি অল্টার ধরে কি করব, সরি এটাকে ধরলাম, অল্টার ধরে আমি এটাকে করলাম। দেখেন একটা পাশ কি হয়ে গেল, আমার কাস্টমাইজ হয়ে গেল। বিষয়টা কি বুঝতে পারছি সবাই? আমার যদি মনে হয় যে আমি এক্সট্রা পয়েন্ট বাড়াবো, এক্সট্রা পয়েন্ট বাড়ানোর জন্য আমাকে কোনো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বা কোনো কিছুর দরকার নাই। আমি জাস্ট এখানে আসবো, আসার পরে দেখেন আমি যেদিক দিয়ে যাচ্ছি এখান দিয়ে গোল গোল কি দেখাচ্ছে, পয়েন্টস দেখাচ্ছে। সো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। আচ্ছা, ক্লাস যখন শুরু হয়, শুরু হওয়ার 20 মিনিট 23 মিনিট পরে জয়েন করে মানে এদেরকে কি বলবো আমি? ক্লাসটা শুরু হয় লাইক আধা ঘন্টা 20 মিনিট আগে, সো সে 20 মিনিট পরে জয়েন করতেছে। স্যার কিছু বলেন, না বললে হবে না, এটা বলা উচিত। এটা শুনতে পারে ভাইয়া, আপনাকে স্টিক হতে হবে। আচ্ছা, এই যে লাস্টে যে জয়েন করলে যে কি বলে এটা, এটার নাম কি ওনার, মুনতাসির মামুন, এর পর দিন থেকে যদি কেউ ক্লাসে 8টা মানে আমি যেদিন যখন শুরু করব তার 10 মিনিট পরে যদি কেউ ঢুকেন, তাহলে তাকে আর ক্লাসে ঢুকতে দেবো না আমি। এটা প্রথম 2-1 দিন হয়, সেটা মানা যায়, কিন্তু ক্লাস এতগুলো হয়ে যাওয়ার পরে এখন যদি এসে এগুলো শেখাতে হয় তাহলে তো ডিফিকাল্ট। আচ্ছা, সো যেটা হচ্ছে আমি বলছিলাম, এখান থেকে আমার যদি অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হয়, অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাইলে আমি জাস্ট কি করব, আমার আমি আমি যেই পয়েন্ট দিয়ে যাচ্ছি সেই পয়েন্ট দিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করে, দেখেন অটোমেটিকলি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। দেন আমি ভিতর নিয়ে আসছি, আবার এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি, আমি এটাকে ভিতরে নিয়ে আসলাম। আমার যদি মনে হয় যে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেবো, সো আমি জাস্ট ক্লিক করে ডিলিট বাটন প্রেস করবো, অ্যাঙ্কর পয়েন্টটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার অ্যাঙ্কর পয়েন্টের জন্য আমার না দরকার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টু, না দরকার হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, না এক্সট্রা কোনো টুলস। এই একটা টুলস দিয়ে কিন্তু কি আমরা এই ফিচারগুলোকে করে ফেলতে পারতেছি। পেন টুলের বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে সবাই? জি ভাইয়া। জি স্যার। ঠিক আছে, এরপর হচ্ছে এখান থেকে আমাদের টেক্সট টুল। টেক্সট টুলের ক্ষেত্রে দুইটা ওয়ে, একটা হচ্ছে সিঙ্গেল ক্লিক করে কোনো কিছু লেখা, আর একটা হচ্ছে আপনার ড্র্যাগ করে একটা এরিয়া দেখায় দেওয়া, যাতে যাতে করে আমি যা লিখবো না কেন এই এরিয়ার মধ্যে থাকবে। সে লাইফ আমি একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসবো, লরেম ইপসাম। ডামি টেক্সট ইউজ করার জন্য আমরা লরেম ইপসামটাকে ফলো করতে পারি। লাইক কোনো কাজের ক্ষেত্রে আমাদের সবসময় যে ক্লায়েন্ট আমাদের মানে ইনফরমেশন গুলো দিয়ে দিবে, বা ক্লায়েন্টকে যে আমি সবসময় ইনফরমেশন গুলো চেয়ে কাজ করবো, বিষয়টা কিন্তু এমন না, তাকে ডামিও তো দেখাতে হবে। সো ডামি দেখানোর জন্য আমরা এই টেক্সট গুলোকে ইউজ করতে পারি, লরেম ইপসামের এই টেক্সট গুলোকে আমরা ইউজ করতে পারি। কপি করলাম, কপি করে নিয়ে আসলাম এখানে, কন্ট্রোল ভি দিলাম। দেখেন আমার কিন্তু লেখাগুলো কি এই বর্ডারের বাইরে কিন্তু যায়নি। বিষয়টা কি বুঝতে পারলাম টেক্সটের বিষয়টা, যে আমি বর্ডার এরিয়া যদি দেখাই দিই তাহলে আমার কি হবে, এরিয়ার বাইরে আমার কোনো টেক্সট যাবে না। আর যদি আমি এরিয়া দেখানো ছাড়া যদি আমি করি, কন্ট্রোল ভি দিয়ে পেজ দিই, দেখেন এটা কি লাইনটা ছড়াই গেছে না, লাইনটা কি অনেক দূর চলে গেল না? এক লাইনে আর কি সব চলে আসছে। এক লাইনেই সব চলে আসছে, অর্থাৎ ওকে একটা জায়গা আমাকে দেখাতে হবে। যেহেতু আমি এখানে আমার কাছে লাইক আপনি একটা নিউজ পেপারের জন্য আপনি একটা হয়তো বা তৈরি করছেন, সো আপনি কিন্তু তখন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কি করতে হবে, এরকম ব্লক ক্রিয়েট করে করে আপনাকে প্যারাগুলোকে নিয়ে আসতে হবে, যাতে লেখাগুলো কি থাকে, আমার থাকে। শুধুমাত্র নিউজ পেপারের জন্য করবেন এমন না, যে কোনো ধরনের ক্ষেত্রে আপনি একটা প্যারা রাখবেন, একটা প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দেবেন, সো ডিসক্রিপশনটাকে মানে সুসজ্জিত ভাবে গোছাতে হলে আপনাকে টেক্সটে এরকম একটা বর্ডার ক্রিয়েট করে তার মধ্যে টেক্সটটাকে ইনক্লুড করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে আসি, টেক্সটের আরো ফিচার আমি এই পাশ থেকে দেখাবো। এরপর হচ্ছে আসি আমরা আর্টবোর্ড। আর্টবোর্ডের বলতে কি বোঝাচ্ছি, আমরা এখান থেকে যেমন আর্টবোর্ডটাকে আমরা ড্র্যাগ করে করে কপি করতে পারছিলাম, সেম ভাবে আর্টবোর্ডটাকে আমরা কি করতে পারবো, ক্লিক করলে এখানে আমার আর্টবোর্ডের বিভিন্ন সাইজ আমার এখান থেকে দেখাবে, বিভিন্ন ধরনের সাইজ আমার এখান থেকে দেখাবে। সে লাইক আপনি আবার এটা নিতে চাচ্ছেন, সো ক্লিক করেন, অটোমেটিকলি ওই সাইজটা চলে আসবে।
অথবা আপনি আরেকটা সাইজ নিতে চাচ্ছেন সেটা ক্লিক করেন চলে আসবে, বা আরেকটা সাইজ নিতে চাচ্ছেন সেটা ক্লিক করেন চলে আসবে। অর্থাৎ হয় না যে একই সফটওয়্যারের একই অ্যাপস এর বিভিন্ন ভার্সন লাগবে, আইপ্যাড ভার্সন লাগবে এবং মোবাইল ভার্সনও লাগবে। সো আপনি এই পাশে করে ফেলছেন মোবাইল ভার্সনটা, এট দ্য সেম টাইম আপনি এখান থেকে আইপ্যাড ভার্সনটা আপনি এই পেজের মধ্যে করে ফেলতে পারছেন। তার মানে কি আপনাকে নতুন নতুন করে হয়তো বা ক্রিয়েট করা দরকার হচ্ছে না সবসময়। এটার মাধ্যমে আর্টবোর্ডটাকে কন্ট্রোল করতে পারছি। আর এটাকে বলা হচ্ছে জুম টুল। জুমের ক্ষেত্রে আমরা জানি প্লাস সাইন দিয়ে জুম হবে, অথবা আমরা অল্টার প্রেস করে যদি স্ক্রল আপ ডাউন করি তাতেও জুম হবে, তাতেও আমার জুম হবে। সো এইগুলো হচ্ছে আমাদের বেসিক টুলস এর ফাংশন, বেসিক টুলস ফাংশন। এখন আমরা একটু খেয়াল করব, যখন কোনো অবজেক্ট আমরা নিচ্ছি সেই অবজেক্টটাকে বিভিন্নভাবে আমরা ডেকোরেট করতে পারবো, বিভিন্নভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। সে লাইক আমি একটা অবজেক্ট নিলাম, সেই অবজেক্টটাকে আমি কালার দেব, ধরে নিলাম দেখেন আমি যখন এই পাশ থেকে রেডিয়াসটাকে বাড়াচ্ছি, আমি যখন এই পাশ থেকে রেডিয়াসটা কমাচ্ছি, একটু খেয়াল করবেন রেডিয়াসটা যখন আমি এখান থেকে কমাচ্ছি, ডান পাশে দেখেন আমার একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। দেখেন তো ডান পাশে একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে, এটা কি দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ জি 0 স্যার। 28 হ্যাঁ 28 দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। সো আমি যদি একটাকে কমাই তাহলে আমাকে কি করতে হবে? অল্টার প্রেস করতে হবে। যখন আমি অল্টার প্রেস করে কমাচ্ছি দেখেন ওখানে ভ্যালু কয়টা চলে আসলো? 4টা না? 4টা। হ্যাঁ। তো আমি লাইক এখান থেকে 30 দিলাম। এখন আমার যখন একটাতে আমি 30 দিয়ে দিছি বা 32 দিয়ে দিলাম, তাহলে আমি এইটাতে আমি চাচ্ছি কি 32 দিতে, এটা তো আমি 32 দিতে, মানে এটা আর এটা আমি কি সমান রাখতে চাচ্ছি। তাহলে আমাকে এখানে এসে আমি জাস্ট ওই ভ্যালুটাকে প্রেস করে দিচ্ছি, দেখেন কি চলে আসছে। অর্থাৎ আমাকে বারবার কাস্টমাইজ হাতে ধরে করার কোনো দরকার নেই, হাতে ধরে করার কোনো দরকার নেই। আমরা দুইটা ভাবে করতে পারি। একটা দেখেন এখান থেকে যখন আমি সিলেক্ট করলাম, এটা গোল একটা ফাংশন দেখাচ্ছে না যে সেম রেডিয়াস ফর অল কর্নার, এটাকে বলা হচ্ছে কি সেম রেডিয়াস ফর অল কর্নার। আর আমি যদি মনে করি যে না ইন্ডিভিজুয়াল কর্নারে আমি রেডিয়াস দিব, তাহলে জাস্ট এটার উপরে ক্লিক করব, তাহলে কি আসবে? আমার প্রত্যেকটার জন্য ভ্যালু ক্রিয়েট করার অপশন চলে আসবে। সে লাইক আমি এটাকে দিতে চাচ্ছি হচ্ছে 20, এটাকে দিতে চাচ্ছি 20। দেখেন কি 20 20 আমার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি সে লাইক এখান থেকে 40 দিতে চাচ্ছি, 40 অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পারতেছি বিষয়টা? রেডিয়াসের বিষয়টা ক্লিয়ার হচ্ছে এখন? জি ভাইয়া। ওকে। আচ্ছা জি এখন স্যার। আসি আমরা যখন অবজেক্টটা নিলাম, অবজেক্টটা নেওয়ার পর আমার ফিল আর স্ট্রোক বর্ডার যেটাকে বলছি আমরা, এখানে বর্ডার নামে পরিচিত। সো ফিল আর বর্ডার, যখন আমরা বর্ডার নিচ্ছি দেখেন বর্ডারের কালার এখানে দেওয়া আছে, ফিলের কালারও এখানে দেওয়া আছে। আমি চাইলে ফিলটাকে এখানে এসে কাস্টমাইজ করে আমি কালার চেঞ্জ করতে পারি, লাইক এজ ইলাস্ট্রেটরে যেভাবে আমরা করেছি। আমার কালার বার, এটা হচ্ছে কালার পিকার, এটাকে বলা হচ্ছে কালার পিকার, আর এটাকে বলা হচ্ছে কালার বার। কালার বারের মাধ্যমে আপনি কি ধরনের কালার নেবেন সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আর কালার পিকারের মাধ্যমে কোন কোন কালারটা নেবেন, অর্থাৎ এই রেডের কোন ভার্সনটা আপনি নেবেন সেটা এখান থেকে আপনি পিক করতে পারবেন। এট দ্য সেম টাইম আপনি এখানে এসে কি করতে পারবেন, এইটাকে এই যে কালার কোড যেটা আছে, কালার কোডটাকে আপনি ধরে এখানে অ্যাড করেও রাখতে পারবেন, অর্থাৎ কালার সোয়াচটাকেও আপনি এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারবেন এই কালার কোডটা ধরে। আর একটা হচ্ছে কি সলিড কালার, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। দুইটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে আমরা জানি যে দুই বা ততোধিক কালারের মিশ্রণ যেটাকে বলা হচ্ছে। সো সবসময় যে আমরা সলিড কালার দিয়ে কাজ করবো এমন না, গ্রেডিয়েন্ট কালার নিয়েও কাজ করবো। সো গ্রেডিয়েন্ট আমি একটু পরে দেখাচ্ছি। সলিড কালারটা কারো কোনো কনফিউশন আছে সলিড কালারে? না ভাইয়া। স্যার এখানে না স্যার। স্যার কালার কোডটাকে ধরে জাস্ট ড্র্যাগ করছি তাই স্যার এখানে কপি হয়ে গেছে এরকম। না না না, কালার কোডটা আমরা ধরে রাখছি, জাস্ট এখানে এই যে প্লাস সাইন যেটা প্লাসের আছে চিহ্ন। না, ও আচ্ছা ওকে স্যার ওকে কালার সোয়াচ, ক্লিয়ার এটা স্যার সোয়াচটা আর কি, ঠিক আছে? ঠিক আছে আর এটা হচ্ছে অপাসিটি, কালারের অপাসিটিটাকে কমাবে বাড়াবে, অর্থাৎ ট্রান্সপারেন্সি, কতটুকু আমি লাইট চাচ্ছি কতটুকু আমি ডিপ চাচ্ছি সেটাকে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা এইখানে এসে আবার অপাসিটির এরকম ফাংশন আমরা পাচ্ছি যে ফুল কালারটাকে আমি অপাসিটি করে ফেলতে পারতেছি। এখানে একটু খেয়াল করুন ফিল আর বর্ডার দুইটা দেওয়া আছে না, ফিল আর বর্ডার দুইটা দেওয়া আছে। So আমি চাচ্ছি ফিলের অপাসিটিটা কমাবো, দেখেন আমি ফিলের অপাসিটিটা কমালাম, বর্ডারটা কি কমেছে? না, কারণ বর্ডারের কাজ করেই নি। তার মানে বর্ডারেরটা না, এটা শুধু কি করবে ফিলের অপাসিটিটা কমাবে। আর এই যে অপাসিটিটা এটা হচ্ছে টোটাল অবজেক্টের অপাসিটিটা কমাবে। বুঝতে পারতেছি এটা এই দুইটা অপাসিটির ডিফারেন্স? জি ভাইয়া। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা এবার হচ্ছে বর্ডারের এখানে এসে এবার বর্ডারটাকে যদি আমরা ধরি, বর্ডারের ক্ষেত্রেও সেম প্যাটার্ন, আমরা আমাদের পছন্দ মতো বর্ডারের কালার এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবো। বর্ডারটাকে আমরা কিভাবে চাচ্ছি সেটাও আমরা দেখতে পারবো, ইনসাইড নাকি আউটসাইড নাকি হচ্ছে সেন্টার। সো লাইক আমি এখান থেকে বর্ডারের ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে লাইক 10। সো এই বর্ডারটা এখন কি আছে, ইনসাইডে না আউটসাইডে আছে বলেন তো? আউটসাইড। ইনসাইডে আছে।
ওকে, সো ইনসাইডে স্যার, প্রথম যেটা ইনসাইডে। আছে যেটা ইনার স্ট্রোক দেওয়া আছে, আমি যদি এখান থেকে সেন্টার দেই তাহলে দেখেন অবজেক্টের যে মেইন লাইন যেটা ছিল সেটা থেকে সেন্টারে চলে গেল, আর একটা হচ্ছে কি আউটসাইড, সরি এটা হচ্ছে আউটসাইড, আউটসাইড। একদম টোটালি আউটসাইডে চলে গেল। দেখেন এটা হচ্ছে কি আমার মেইন অবজেক্ট ছিল, এই মেইন অবজেক্টের বাইরে একদম টোটালি চলে গেল। আর এটা যখন ছিল তখন কি এটা ঠিক ভিতরে চলে আসছে, আর এটা যখন যাবে তখন দেখেন কি মাঝের লাইনটার 50% এই পাশে, 50% কি ওই পাশে। স্ট্রোকটাকে আমরা তিন ভাবে এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। স্ট্রোকটা বুঝতে পারলাম সবাই? কনফিউজড হয়ে যায়, আমি এই ইন আর আউটের সমাধান ধরতে পারি না। ওকে, ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কাজ করতে করতে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের শ্যাডো। শ্যাডোটার ক্ষেত্রে আমরা আসলে ড্রপ শ্যাডো কিভাবে দিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দেখব। সো লাইক আমি এখান থেকে কপি করি, অল্টার প্রেস করে আমরা যখন অবজেক্ট কপি করব অল্টার প্রেস করে ড্র্যাগ করব, লাইক অ্যাজ ইলাস্ট্রেটর অল্টার প্রেস করে ড্র্যাগ করব, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নরমাল যে প্রসেস আছে সেটাতে। ওকে, সো এটা করার পর এখন আমি এখান থেকে চাচ্ছি শ্যাডো অ্যাপ্লাই করতে। তো শ্যাডোতে ক্লিক করলাম, দেখেন একটু হালকা শ্যাডো পড়েছে না, দেখা যাচ্ছে কি একদম খুব হালকা শ্যাডো একটা পড়েছে। সো আমি এখান থেকে শ্যাডোটাকে তিন ভাবে কন্ট্রোল করতে পারবো, একটা হচ্ছে এক্স এক্সিস, একটা হচ্ছে ওয়াই এক্সিস, আর একটা হচ্ছে ব্লার। এক্স আর ওয়াই এক্সিস মানে হচ্ছে এক্সিস ওয়াইজ একটা হরিজন্টাল ভার্টিক্যাল, আর একটা হচ্ছে ব্লার মানে কতটুকু অ্যামাউন্ট অফ শ্যাডো আমার হবে। সো লাইক আমি 2 দিয়ে দিলাম, এখন খেয়াল করেন। আর এখান থেকে আমি এটা বাড়াই দিলাম হচ্ছে 6। দেখেন তো এখন শ্যাডোটা চোখে পড়তেছে? জি স্যার। জি স্যার। তার মানে আমরা শ্যাডোটাকে কি করতে পারবো, এক্স ওয়াই এবং জেড এক্সিস, লাইক এক্স এক্সিস থেকে আমি একটু চাচ্ছি এটাকে ইয়া করতে। দেখেন এক্সিসটা ওয়াইজ আমার কি এটা চলে আসলো, মানে এদিকে চলে আসলো, অর্থাৎ এক্সিস ধরে ধরে আমি কি করতে পারবো, এটাকে কাস্টমাইজ করতে পারবো। আর এটা ব্লারের পরিমাণটাকে আমি আমার পছন্দ মতো দিতে পারবো। আচ্ছা, আর একটা ফাংশন আছে। আচ্ছা, তার আগে আমি একটু এখান থেকে টেক্সটটা লিখে দিই। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি, মানে আমরা তো শ্যাডো ইউজ করি, এক এক মানে স্ট্যান্ডার্ড শ্যাডোর ভ্যালুটা কিরকম, যে আমি স্ট্যান্ডার্ড কতটুকু এক্স এ রাখবো, শ্যাডো কতটুকু না, ওয়াই এ ওরকম রাখবো, আর ওরকম কোনো ইয়া নেই। আপনার ডিজাইন পার্সপেক্টিভে আপনি শ্যাডো ইউজ করতে পারেন ডিজাইন অ্যাঙ্গেল থেকে। তবে নর্মালি যেটা এই যে আমি এখন ইউজ করলাম 2, আর এদিকে আপনার ব্লারে যদি আপনি 2 থেকে 5-এর মধ্যে রাখেন, মানে যেটা হচ্ছে স্প্রেড যেটা আছে, ঠিক আছে? তো আচ্ছা, এটা হ্যাঁ, হচ্ছে ব্ল্যাক। বেসিক্যালি ইউজ করেন, হ্যাঁ 2 থেকে 5-এর মধ্যে যদি রাখেন এটা একটা স্ট্যান্ডার্ড ইয়া মেইনটেইন করে আর কি। আর আচ্ছা, এক্সটাকে আমরা কি নরমালি না এক্স এক্সট্রা অথবা ওরকম ওয়াই? ওরকম ওরকম না, তবে আপনি নর্মালি একটু ডিজাইন পার্সপেক্টিভে দেখেন। ধরেন আমি এটাকে দিলাম হচ্ছে 20, দেখেন আমার শ্যাডোটা কোথায় গেল, একদম নিচে চলে গেল না? এটা কিন্তু হ্যাঁ, বেখাপ্পা লাগছে, এটা কিন্তু অড লাগছে। সো আপনার ডিজাইন আপনি আলটিমেটলি আপনার করার সময় এটা মাথায় রাখতে হবে যে আমি শ্যাডোটা কিন্তু ওই অবজেক্টের সাথে সাথে থাকতে হবে, খুব দূরে গেলে কিন্তু হবে না। সো সাথে সাথে থাকার জন্য আপনার যত ভ্যালু দেওয়া লাগে, যেমন এটা একটা ক্যালকুলেটিভ ভ্যালু আমি এখানে ইউজ করলাম 6, যেটা একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। সো এরকম কাজ করতে করতে আপনিও বুঝবেন যে কোনটার সাথে কোন শ্যাডোটা যাবে। ওরকম কোনো হাতে ধরা কোনো নিয়ম নাই যে এটাই করতে হবে। তবে ওই যে স্ট্যান্ডার্ড যেটা আপনি যেমন আমি এখন 6 ইউজ করছি, কোনো সময় 5, কোনো সময় 7, লাইক আপনি ব্লারের পরিমাণটা কমাই দিলেন, একদমই কমাই দিলেন, সে লাইক এখানে দিলেন হচ্ছে 1, দেখেন এটা কিন্তু কি বেশি স্ট্রং হয়ে গেল না? সো তখন হয়তোবা আমি এটার এক্সিসটাকে শ্যাডো একটু মনে কমাই হচ্ছে। দিলাম। হ্যাঁ, তখন আমি হয়তো এটার এক্সিসটাকে একটু কমাই দিয়ে 4 করলাম, যাতে ওইটা এত বেশি মানে ইয়া না লাগে, স্ট্রং না লাগে। বুঝতে পারছি? জি, সো এবার হচ্ছে এখান থেকে আমরা এটার টেক্সট নিচ্ছি। সো টেক্সট নেই বা যেটাই নেই না কেন, একটা অবজেক্ট যখন আমার থাকবে সেই অবজেক্টটাকে উপর নিচে আমার করা দরকার হতে পারে। সে লাইক আমি এখান থেকে ডিফারেন্ট কয়েকটা কালার নিচ্ছি। তার টাইম তো শেষের দিকে, আমরা কি আবার জয়েন করব? আমরা হ্যাঁ, যখন আবার বেজে জয়েন যাব। করবেন, আবার জয়েন করবেন। সো দেখেন অবজেক্ট গুলো আমার উপর নিচে আছে। সো সবার নিচে আছে কি ব্ল্যাকটা, তার উপরে রেড, তার উপরে গ্রিন। সো আমি চাচ্ছি যে ব্ল্যাকটাকে সবার উপরে নিয়ে আসবো। সো যদি আমার কোনো অবজেক্টকে উপর নিচে করতে হয়, যেটাকে বলা হয়ে থাকে অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট বা অবজেক্ট রিঅ্যারেঞ্জ যেটাকে বলা হয়ে থাকে, অবজেক্ট অ্যারেঞ্জের জন্য আমরা কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট এবং কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট ইউজ করব। কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট এবং কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট ইউজ করব। যদি ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে করি, কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে করি, তাহলে একটা একটা করে উপরে আসে। আর যদি কন্ট্রোল, বিষয়টা এখানে বুঝেন, ওপেন থার্ড ব্র্যাকেট আর ক্লোজ থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিলে উপরে আসে, কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট দিলে
নিচে যায়। যদি আমি একবারে উপরে নিয়ে আসতে চাই, লাইক আমার 10টার নিচে আছে একটা অবজেক্ট, আমি ওই নিচের অবজেক্টটাকে একবারে 10 বার ওই কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট না দিয়ে আমি একবারে উপরে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল শিফট ওপেন ক্লোজ থার্ড ব্র্যাকেট। আর যদি আমি নিচে ধরেন এখান থেকে ভাইয়া রাইট বাটনে ক্লিক করে ওই অপশনটা এখানে পাওয়া যাবে না? এখান থেকে যে আপনি এখানেও পাবেন, স্যার এখানেও ইলাস্ট্রেটরের মতো আর কি অ্যারেঞ্জ থেকে, হ্যাঁ এই যে ও, অ্যারেঞ্জ আচ্ছা, থেকে আচ্ছা, এটাও আচ্ছা। পারবেন, এটাও পারবেন, হ্যাঁ এটাও পারবেন। তো এইখান থেকে যে শর্টকাটটা বলে দিচ্ছি, সো এটা করে আপনি উপরে নিচে নিয়ে আসতে পারবেন। আশা করি সবাই বুঝে গেছেন, আর বুঝাতে হবে না। তারপর আমি আবার বলে দিচ্ছি, অবজেক্টকে উপরে নিয়ে আসার জন্য কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট, আর নিচে নেওয়ার জন্য কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট, আর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকেও আমরা কি করতে পারি, এটাকে উপর নিচে করতে পারি। আচ্ছা, সো যখন আমরা অবজেক্টটা নিচ্ছি, এবার হচ্ছে আমরা টেক্সটের ক্ষেত্রে আসি। সে লাইক আমি এখান থেকে টেক্সটটা লিখলাম। ইউআই ডিজাইনের জন্য কিছু কমন কিছু ফন্ট ইউজ করা হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার মনসেরাত বলে দিচ্ছি, তারপর হচ্ছে প্রক্সিমা নোভা লিখে রাখতে পারেন, মনসেরাত